দেশটা কোন পথে আগাবে এটা বুঝতে গেলে আমাদের ভিত্তিটা প্রথমেই আবার ক্লিয়ার হওয়া দরকার। আমরা কোন বেজের উপরে দাঁড়িয়ে আমরা সামনে আগানোর কথা চিন্তা করছি। এখন আমরা যে আলোচনাটা খুব প্রত্যেকেই যে আলোচনাটা চলে আসছে সেটা হচ্ছে ৭১ আর হচ্ছে ২০২৪। তো যদিও এখনও আলোচনাগুলো খুব স্পষ্ট না, তারপরেও যেটা বোঝা যাচ্ছে যে আমরা যে সরাসরি বলার চেষ্টা করছি দ্বিতীয় স্বাধীনতা, আর প্রথম স্বাধীনতা এসেছিল ৭১-এ। আমরা যদিও আমাদের আগের আলোচনায় আমরা ৪৭ থেকে শুরু করেছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা মনে করতে চাই, এবং আমরা ইতিহাস সেটাই বলে যে আমাদের তিনটা পরিচয়: ৪৭-এ দেশভাগ, এবং ৭১-এ পশ্চিম পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা অর্জন, এবং ২০২৪-এ আমাদের ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দ্বিতীয় স্বাধীনতা। তো এটা মিলাতে গিয়ে আমরা যখন একটা পরিস্থিতির সামনে দাঁড় হচ্ছি যে ৭১ যেভাবে তার পূর্বতন যে রাষ্ট্র কাঠামো ছিল, তার যে নীতি নৈতিকতা আদর্শ সবগুলোকে ভেঙে দিয়ে স্বাধীন একটা দেশের সংবিধান রচনা করলো, ২০২৪ পরবর্তী বাংলাদেশ কি ওরকম একটা নতুন কোনো সংবিধান রচনা করবে কিনা, যেটা আসলে এর আগে যা যা ছিল সেগুলোকে ক্যান্সেল করে দেওয়া হবে। তো এইটা বলার আগে আসলে আমাদেরকে প্রেক্ষাপটটা আরও স্পষ্টভাবে বোঝা দরকার যে আমরা যেভাবে ৭১-কে এত সহজে একটা ডট পয়েন্ট হিসেবে কাউন্ট করছি এবং মিলায় ফেলছি, বিষয়টা কি আসলে পুরোপুরি সেরকম আছে? সেরকমভাবে কি মিলানোর মতো করে সিচুয়েশন আছে? আমি যদি এখানে কিন্তু ধারাবাহিকভাবে বলি যে আমরা ৪৭-এ দেশটা যখন দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে দেশটা যখন আলাদা হলো, তার ভিত্তিটা কি ছিল? যে হিন্দু এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠতা, হিন্দু সংখ্যাগরিষ্ঠতা। তো যদিও এই আলোচনা আমরা পরে আর এক সময় করব, ধর্ম নিয়ে যখন আলোচনা করব, সেই আলোচনাতে আমরা খুব স্পষ্ট যে মেসেজটা পাবো যে এইভাবে আসলে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র আর হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র, এটা আসলে কখনো হয় না এবং টেকেও না। সেটারই আমরা খুব এটা যে একটা ভুল সিদ্ধান্ত ছিল সেটা টের পেতে আমাদের খুব বেশি দিন সময় লাগেনি। ৪৭-এ আমরা ভাগ হলাম, ৪৮-এ এসে যখন উর্দুকে চাপায় দেওয়া হলো আমাদের রাষ্ট্রভাষা হিসেবে, বাঙালি সেটা মেনে নিল না, এবং একটা স্বতঃস্ফূর্ত ছাত্র বিদ্রোহ। একই রকম সবসময় কিন্তু বিদ্রোহটা শুরু হয়, শুরু করে কিন্তু ছাত্ররা। কারণ আগেও আমরা সেই আলোচনাগুলো করেছি যে ছাত্রদের মধ্যে সেই ইগনিশন কিটা থাকে, তাদের মধ্যে সেই তেজটা থাকে, এবং তারা সব কিছু ভাঙার তারা খুব সহজে তাদেরকে একটা জিনিস চাপায় দেওয়া হবে, তারা গ্রহণ করবে, এরকম থাকে না। তো ছাত্ররা কেন যে একই যে আমরা মুসলমান হওয়ার পরেও একটা ভাষা মেনে নিতে পারলো না, যে উর্দুতে কথা বলছি, আমাকে বাংলায় কথা বলি, তো উর্দুই মেনে নিতাম, সমস্যা কি? কিন্তু আমরা কিন্তু মানিনি। কেন মানিনি? এবং এইটা হচ্ছে কিন্তু আমাদের খুব মৌলিক একটা পয়েন্ট, জাতীয়তাবাদ বোঝার ক্ষেত্রে। জাতীয়তাবাদের তো অনেক টার্ম, আমরা সেগুলো নিয়ে পরে বিস্তারিত আলাপ করব, কিন্তু মূল যে জায়গাটা আমি বলার চেষ্টা করছি যে ভাষা কেন্দ্রিক, আমার মাতৃভাষায় আমি যে ভাষায় কথা বলি, আমি আমার জন্ম থেকে এবং আমাদের পূর্বপুরুষ যে ভাষায় কথা বলে এসেছে, যে ভাষাটায় শুনলে খুব সহজে আমি কমিউনিকেট করতে পারি, যোগাযোগ করতে পারি, সেই ভাষাটা আমার কর্মক্ষেত্রে, আমার রাষ্ট্রীয় জীবনে থাকবে না, এইটা আসলে মেনে নিতে পারে নাই। যে কারণে ৫২-র সৃষ্টি হলো, এবং ৫২টাও ওই যে বললাম যে আন্দোলন কিন্তু কখনো একদিনে হয় না, একটা আন্দোলন তার একটা ধারাবাহিকতা থাকে। ৪৮-এ প্রথম ঘোষণা, ৫২-তে গিয়ে সরাসরি রক্তদানের মধ্য দিয়ে সেটা তীব্রতা পাওয়া, এবং সেটা আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে কিন্তু আরও ৪ বছর লেগেছে ৫৬-তে। কিন্তু ৫২-র ভাষা আন্দোলন করতে গিয়ে আমাদের তৎকালীন ছাত্র সমাজ যেটা মোকাবেলা করলেন সেটা হচ্ছে তখনও কিন্তু দেশে কখনো কোনো অসাম্প্রদায়িক সংগঠন নাই। অসাম্প্রদায়িক বলতে যদিও এই শব্দটার ব্যাপারে অনেকের আপত্তি আছে, আপত্তি করার কিছু নাই। আমরা খুব সহজভাবে বুঝি যে সম্প্রদায়, আমি নির্দিষ্ট একটা সম্প্রদায়ের নাম দিয়ে আমার পরিচয়টাকে আমি তখন ব্র্যাকেট বন্দি করছি, আর এটা বলছে যে না, আমার মূল পরিচয়টা তখন হবে একজন মানুষ, সে কোনো রকম ক্ষোভের মধ্যে না, সে বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন ধর্মের হতে পারে, কিন্তু আমার একটা ইস্যুর জন্য আমরা একসাথে দাঁড় হইতে পারি। এই অর্থে যখন অসাম্প্রদায়িক একটা সংগঠনের অনুভূতি হলো, তখনও কিন্তু কোনো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠিত কোনো ছাত্র কাঠামো কিংবা রাজনৈতিক দল তাদের ছাড়াই একটা ভাষা আন্দোলন হয়ে গেল। তার ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম একটা ছাত্র সংগঠন জন্ম নিয়েছিল ওই অসাম্প্রদায়িক চেতনা থেকে, ছাত্র ইউনিয়ন। তো তারা পরবর্তী সময়ে আবার যদি আমি
মানে এইটা দেখলাম যে আমরা হচ্ছে একটা ধাপে প্রবেশ করলাম, যে পাকিস্তানের সাথে আমাদের প্রথম যে বিরোধ, সেই বিরোধের জায়গাটা সরাসরি, এবং সেই বিরোধের জায়গা এবং সেখানে রক্ত দিতে হলো। এবং এরপরে ৬২তে আর একটা ছাত্র আন্দোলন হলো, সেটাও একটু ব্যাপক আকারে। সেটা হচ্ছে শিক্ষানীতির বিরুদ্ধে, যে বৈষম্যমূলক একটা শিক্ষানীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল হামিদুর রহমানের, সেই শিক্ষানীতির বিরুদ্ধে আবার ছাত্ররা কিন্তু দাঁড় হলো। এবং সেই ছাত্র আন্দোলনেও কিন্তু মানে আমরা মানে যতটুকু ইতিহাস থেকে জানতে পারি যে সদরঘাট থেকে মাঝিরা এসেও যোগ দিয়েছিলেন। তো এই ছাত্র আন্দোলন তার প্রেক্ষাপটে এর আরও পরবর্তীতে সময়ে যখন ৬৫তে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা যুদ্ধ হলো, মানে পারস্পরিক, এই যে প্রথম দেশ ভাগ হওয়ার পরে প্রথম যুদ্ধ হলো, এবং তখন পূর্ব পাকিস্তান যে কতটা অরক্ষিত এবং আমরা যে কতটা মানে আমাদের দিকে যে এই বিগত 18 বছরে এই পূর্ব পাকিস্তান যে আসলে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে গেছে, সেইটার একটা যখন স্পষ্ট হয়েছে, তার ভিত্তিতে প্রকাশ এলো ৬ দফা। সেই ৬ দফার মধ্যে দাবিগুলো কি ছিল? সেই দাবিগুলো কিন্তু ছিল খুবই মানে খুবই আক্রমণাত্মকও কিছু না, কিন্তু মূলত স্বায়ত্তশাসন কেন্দ্রিক, এবং যেটাকে বলা একটা ফেডারেল সরকার গঠনের দিকে যাওয়ার কথা ঘোষণা করা হলো, যে আমরা ওরকম দাবি দেওয়া পেশ করা হলো, এবং যেটা পশ্চিম পাকিস্তানিদের হাতে শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থাকবে, বাদবাকি সকল মন্ত্রণালয়, এবং সে তার নিজের মতো করে আমরা মানে পূর্ব পাকিস্তানিরা আমরা আমাদেরটা করব। আমাদের যে কর এবং আমাদের যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, এটা আমরা আমাদের মতো করে ব্যবহার করব। মানে মানে মূল বিষয়টাই দাঁড় হয়ে গেল যে আমরা ধীরে ধীরে একটা স্বায়ত্ত শাসনের দিকে আগানো শুরু করলাম। এই আন্দোলনটাও আবার এটা ছিল একটা রাজনৈতিক দলের সংগঠিত, যেটা সব থেকে বড় ফোর্স তখনও মানে বাংলাদেশ আওয়ামী লীগের, তারা এই আন্দোলনের মানে এই ৬ দফাটা তারা উত্থাপন করলেন। এরপরে এই যে আগের ছাত্রদের যে দাবি দেওয়া, ছাত্ররা যখন অলরেডি ক্রিয়াশীল শিক্ষানীতি নিয়ে তারা আন্দোলন করছে, এবং এই যে ৬ দফা জাতীয়ভাবে একটা মানে রাষ্ট্রের জন্য একটা জায়গা দফাগুলো দেওয়া হলো, এর ফলে এটা মিলিয়ে হলো কি ৬৯-এর একটা গণ অভ্যুত্থান, যেটাকে জানি আমরা ১১ দফা। এই ১১ দফার যে রূপরেখা, তার উপরেই কিন্তু মূলত ভিত্তি করে পরবর্তী বাংলাদেশ, মানে আমাদের ১১ দফার দাবিগুলো কিরকম ছিল। ১১ দফার দাবির মধ্যে প্রথম দাবিটাই ছিল ছাত্রদের বৈষম্যমূলক শিক্ষানীতি, এই যে হামিদুর রহমানের শিক্ষা কমিশনটা বাতিল করতে হবে। খেয়াল করতে হবে এখানে যে ৬৯-এর গণ অভ্যুত্থানের প্রথম দাবিটাই ছিল কিন্তু ছাত্রদের। এরপরে একে একে যে দাবি দেওয়াগুলো আসতে থাকলো, সেটা হচ্ছে সংসদীয় পদ্ধতিতে শাসন ব্যবস্থায় আসতে হবে, ফেডারেল সরকারের দিকে যেতে হবে। ফেডারেল সরকার বলতে বোঝানো হচ্ছে শুধুমাত্র পূর্ব পাকিস্তান না, বেলুচিস্তান সহ পশ্চিম পাকিস্তানেও যে বিভিন্ন জাতিগোষ্ঠী যারা ছিলেন, তারাও কিন্তু তখনও একই রকমভাবে নিষ্পেষণের একটা শিকার হচ্ছিলেন। তখনকার আমাদের এই অঞ্চলের যারা নেতা ছিলেন, ছাত্র জনতা, রাজনৈতিক নেতা, তারা কতটা দূরদর্শীর পরিচয় দিয়েছেন, এবং তারা নিজেরা এই জায়গাটায় কত পরিমাণে যে শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করেন নাই, সেটাও কিন্তু আমরা সেই রূপরেখা একটা দেখেছি। এরপরে আরও কি আছে, এখানে সরাসরি যুক্ত হয়েছে যে আমাদের কৃষক, তার উপরে যেসব কর, অন্যায্য কর আছে, এগুলো হ্রাস করতে হবে, পাটের ন্যায্য মূল্য দিতে হবে, আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে, এবং সেই জায়গাগুলো এত স্পেসিফিকভাবে বলে দেওয়া। আন্দোলনটা আর কখনোই শুধুমাত্র আমাদের মানে এটা শুধুমাত্র ছাত্রদেরও ছিল না, কোনো একটা রাজনৈতিক দলেরও ছিল না। এবং এই যে ১১ দফার ভিত্তিতে আমাদের, এবং আরও কি ছিল, আরও খেয়াল করে ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে এখানে সিয়াটো মানে এই যে মানে তখনও পর্যন্ত পশ্চিম পাকিস্তান এবং মার্কিন মানে ইউএস যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিগুলো হচ্ছিল, সেই চুক্তিগুলোর বিরুদ্ধেও কথা বলা হচ্ছে। তারপরে আবার একটা স্পষ্ট একটা দাবি ছিল যে সেটা হচ্ছে আমাদের বন্যা নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে, পানি সম্পদ বন্টনের জন্য ব্যবস্থাপনা করতে হবে। খেয়াল করছেন বিষয়গুলা, মানে কতটা দূরদর্শীমূলক। এবং যেগুলার যদি আমি বলি যে এই যে প্রত্যেকটা এমনভাবে দাবিগুলো আসলো, এবং যে আন্দোলনটা সারা দেশের মানুষের একটা সম্মিলিত একটা জোয়ার তৈরি হলো, এইটারই ম্যান্ডেট, এটার ফলশ্রুতিতে আসলো ৭০-এর নির্বাচন। মানে ৭০-এর নির্বাচনে যখন জনগণ ভোট দিতে আসছে, তার কাছে মূল জায়গাটা রয়েছেই কিন্তু ৬৯-এর আমরা কি ম্যান্ডেট মানে আমাদের কি দাবি দাওয়াগুলো ছিল। কারণ আমার একটা রাজনৈতিক দল কিংবা আমরা যারা এই আন্দোলনগুলো করছি, তারা আসলে কি চায়, মানে তাদের সাথে জনগণের ইন্টারেক্টিভ কানেকশনটা কীরকম হবে,
মানে এর বোঝাপড়াটা কেমন হবে, সেটা কিন্তু এই যে বললাম একেবারে শুরু থেকে 52 ভাষা আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে আমরা আটকাতে চাই না। এবং বাঙালির একটা পরিচয়, এই যে ভাষাকেন্দ্রিক জাতীয়তাবাদের একটা সূত্রপাত, দুইটা ফয়সালা এখানে ছিল, বাঙালি জাতীয়তাবাদের আর একটা ছিল ধর্মনিরপেক্ষতার জায়গায়। এবং 62, 66, 69 এই তিনটা পরপর তিনটা আন্দোলনের অভ্যুত্থানের আমরা আরও স্পষ্ট দুইটা মানে মূলনীতি আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে আমরা গণতন্ত্রের দিকে আমরা ধাবিত হব, আমাদের রাষ্ট্র কাঠামোটা সকলের ভোটাধিকার নিশ্চিত করা হবে, অংশগ্রহণটা নিশ্চিত হবে, এবং একই সাথে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, মানে আমরা যারা সমাজে সব থেকে পিছিয়ে পড়া আমাদের শ্রমিক, মেহনতি, কৃষক যারাই যেখানে আছে তাদের প্রত্যেকের জন্য ন্যায্য মজুরি এবং শিক্ষা এবং স্বাস্থ্য এগুলো নিশ্চিত করতে হবে। মানে আমরা যেটাকে পরবর্তীতে এই যে 4টা জিনিসের যে কথা বললাম, এই 4টাই কিন্তু মূলত আমাদের পরবর্তী দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যে সংবিধান পেলাম মূলনীতি হিসেবে চলে আসলো। তো এই জায়গাটায় ধরেন যে আমি গত পর্বে যখন বলেছিলাম, গত পর্বে আমি প্রসঙ্গটা তুলেছি যে তৎকালীন সরকারের যে একটা বড় ব্যর্থতা ছিল যে সংবিধানটা প্রণীত হওয়ার পরেও এটার একটা ম্যান্ডেট নেওয়ার দরকার ছিল। কিন্তু যদিও তারা এটা তাদের পরবর্তী ভুলের ওই আলোচনাগুলো যখন আমরা রাজনৈতিক দলগুলো নিয়ে করব, সেই আলোচনার সময় আমরা আরও গভীরে ঢুকবো। কিন্তু আমি দেখছি সেটা হচ্ছে যে আমাদের 71 কিন্তু একটা মীমাংসিত, মানে আমরা যে ইভেন 72-এর সংবিধানও যে আমরা যেটা পাইলাম, এবং 71 এরকম না যে আমরা হঠাৎ করে যে আমরা পাকিস্তান থেকে শুধু সরাসরি চলে আসবো। বিষয়টা শুধু এরকম না যে আমার ভালো লাগতেছে না, আমি তোমার সাথে আর থাকতে চাই না। আমাদের প্রত্যেকটা বিষয় স্পেসিফিক্যালি এখানে আইডেন্টিফাইড ছিল। ইভেন এই যে আজকে যে জাতীয় সঙ্গীত নিয়ে যে ধরনের, মানে কি বলবো, আমি আসলে মাঝে মাঝে ভাষা হারাই যে আমরা আসলে বুঝি না যে আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে, দাবি তুলতে গিয়ে আমরা আসলে কোথায় আঘাতগুলো করি। জাতীয় সঙ্গীত কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটা কি নির্ধারণ করা হয়েছে? বিষয়টা কি তাই? এবং আমাদের জাতীয় সঙ্গীত আমাদের ছাত্র জনতা যখন এই যে বললাম যে 69-এর গণ অভ্যুত্থানের পরে, 71-এর শুরুতেই আমাদের যখন একের পর এক 70-এর নির্বাচনে জেতার পরে পাকিস্তানিরা যখন তখনও আমাদের কাছে ক্ষমতা দিবে না, মানে তারা যখন এই দাবিগুলো মেনে নিচ্ছে না, সেই প্রেক্ষাপটে কিন্তু একটার পরে একটা, মানে এই যে সম্ভবত 3 মার্চ তখনই জাতীয় সঙ্গীতকে, মানে তখনই প্রথম মানে এটাকে গাওয়া হলো এবং আমাদের পতাকা নিয়ে আসা হলো। তো এই জায়গাটা, এবং পরে আমরা যে মানে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পরপরই তার মাত্র কয়দিন, মানে 15 দিন আমাদের 10ই এপ্রিল মুজিবনগর সরকার যখন গঠিত হয়, এবং সেই সরকারের পরে যখন সকলে শপথ বাক্য পাঠ করে, এবং সেই সরকারের মধ্যে অংশগ্রহণ ছিল কিন্তু সবার, শুধুমাত্র আওয়ামী লীগের না, বাংলাদেশের আরও ক্রিয়াশীল যে রাজনৈতিক দল, শুধুমাত্র সরাসরি যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা বাদ দিয়ে। কারণ আপনাদেরকে এখানে একটা জিনিস খেয়ালও রাখতে হবে, আওয়ামী লীগ না হয় একচেটিয়াভাবে তার সকল, সেটা আওয়ামী লীগের দেউলিয়াত্ব, কিন্তু এইখানে মুজিবনগর সরকারে যদি কমরেড মনি সিংয়ের মতো লোক যদি না থাকতেন, তাদের যদি সমর্থনটা না থাকতো, সোভিয়েত ইউনিয়নের সমর্থনটা এত সহজে বাংলাদেশ পাইতে না। এই বিষয়টা আমাদেরকে একটু বোঝার দরকার আছে। সমাজতান্ত্রিক বলয়ের এই যে কানেকশনটা, সেই জায়গাটা থেকে যে সোভিয়েত ইউনিয়নের সাপোর্টটা না পাইলে, মানে মার্কিন 7th ফ্লিট যখন আসছে সেটাকে প্রতিহত করা, এটা এত সহজ হইতো না। তো এইটার মধ্যে আরো অনেক রাজনৈতিক বিষয়গুলো আছে। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমাদের যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারাও তখনও এই একটা গান ছিল যে গানটা গাচ্ছেন, এবং যে গানের মধ্যে তারা এই মাটির জন্য সেই দরদটা ফিল করছেন, এবং তাদের চোখ দিয়ে যে অশ্রু, এরকম ভিডিওগুলো আপনারা দেখবেন। এটা হয়তো অনেককে স্পর্শ করে না, সেটা আলাদা ব্যাপার। এখন কাদের স্পর্শ করে না সেটা, সেই নিয়ে আসলে কারো যদি কোনোটা পছন্দ না হয়, হইতেই পারে, তাই না? আমার একটা জিনিস ভালো লাগতেছে না, আমার একটা গান শুনতে ভালো লাগে না, সেটা যার যার পছন্দ। কিন্তু আমি বলছি যে আমরা যখন 71-এ একটা মীমাংসিত একটা ফয়সালা, আমরা যে বিষয়গুলোকে আমরা অলরেডি মীমাংসা করে এসেছি, ইভেন আমাদের মূল নীতিগুলো, এবং তখনকার সংখ্যাগরিষ্ঠ জনগণ, এবং সেটা তো 1-2 জন না, মানে ব্যাপারটা এরকম না যে এটা একটা মব, ওটা একটা দীর্ঘদিনের 24 বছর ধরে আমরা ধীরে 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 একটা পর্যায়ে আমরা যখন পৌঁছাচ্ছি, এবং আমাদের ভিতরকার দাবির জায়গাগুলো তখন সেটেলড। আমাদের প্রবলেম যেটা হয়েছে যে আমি এখনো পর্যন্ত মানতে চাই না, মানে আমি এখনো ইতিহাসের ওই যত গ্রন্থ কারো কাছে থাকলে আমাকে হেল্প করবেন, যে এমন কি কি আছে যেগুলো দেখলে আমরা পুরো ইতিহাসটাকে উল্টায় দিতে পারবো।
যে আমরা পুরা মনে করতে পারবো যে এটা না জানি এমন কিছু একটা ছিল যে আমরা আসলে কেউই বুঝতে পারি নাই, এখন হয়তো নতুন করে কেউ কেউ বুঝতে পারতেছে, তাই না? তো সেটা জানলে আমরাও নিশ্চয়ই জানার চেষ্টা করব। কিন্তু আমার কথা হচ্ছে যে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত এবং আমরা যে যে ধাপ পার করে এসেছি ওটা ছিল আমাদের ভিত্তি। আমরা ৪৭-কে নাকচ করে দিয়ে আমরা ৭১-এ দাঁড় হয়েছি। সো দুইটা কিন্তু দুইটা। এখন তাহলে ২০২৪টা কি? ২০২৪ কি এরকম ফান্ডামেন্টাল কোনো ইস্যুস ছিল? ২০২৪-এ কি এরকম কোনো নীতিমালা ছিল? মানে আমাদের এই যে ছাত্র গণ অভ্যুত্থান যেটা হইল, আমি যদি স্পষ্ট করে বলি ছাত্রদের কি কি দফা ছিল, ছাত্ররা যে আন্দোলনটা শুরু করলেন, এমনকি ৩০শে জুলাইতেও যখন আমাদের ৯ দফাটাও আমরা পাইলাম, প্রথম দিকে আমরা জানি যে দফাগুলো খুবই মাইনর, যে আমাদের কোটা সংস্কার করতে হবে এবং মানে এটাকে ন্যূনতম ৫% পর্যায়ে নিয়ে আসতে হবে, এইরকম একটা দাবি। কিন্তু ১৬ই জুলাইয়ের পরের থেকে দফাগুলো বাড়া শুরু করলো, কারণ তখন অলরেডি সরকার এবং তার বাহিনী, তার সংগঠন, তারা সবাই মিলে এখানে আক্রমণ যখন করছে তখন দফাগুলো বাড়ছে। এবং দফাগুলোর মধ্যে কখনো একটা পর্যায়েও এখানে কি সাধারণ মানুষের কোনো দফাগুলো যুক্ত হয়েছে? আসে নাই। কিন্তু প্রত্যেকটাই ছিল যে দমন নিপীড়ন, এই নির্যাতন, এই যেগুলো হচ্ছে মানে সেইগুলোর বিচার করতে হবে। এমনকি ২১ তারিখে যখন হাইকোর্ট থেকে রায়টা, মানে আপিল বিভাগ যখন রায়টা আবার পরিবর্তন করে দিল, তখনও কিন্তু ছাত্ররা বলছে যে না, এখন তো আর এটা রায়ের মধ্যে, কোটার মধ্যে সীমাবদ্ধ নাই, আমাদেরকে বাকি এইগুলো করতে হবে, যে এদের শাস্তি দিতে হবে, যারা যারা হত্যাকারী এদেরকে শাস্তি দিতে হবে, এই মন্ত্রী পরিষদের অমুক অমুক এদেরকে পদত্যাগ করতে হবে, মানে এদেরকে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, এইরকম করে দফাগুলো আসা শুরু হইলো। কিন্তু আমি তো কোথাও পাইলাম না যে এই দফার মধ্যে সাধারণ মানুষের জন্য মানে এমন কোনো মেসেজ, কিংবা আমরা পুরা রাষ্ট্র কাঠামোটাই আমরা পরিবর্তন করে দিব, আমরা পুরোপুরি সংস্কার করব, ওটা স্লোগানের মধ্যে ছিল। ওটা আমরা ব্যক্তি পর্যায়ে, কিন্তু ওটা কোনো কোথাও লিখিত আকারে কোথাও ছিল না। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে এইটা তো কোনো একক গোষ্ঠী কিংবা কোনো এক ব্যক্তি, তারাও তো এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না আর, কারণ এই আন্দোলনে তখন অলরেডি সংযুক্ত হয়ে গেছে সারা দেশের মানুষ। তাদের তখন লক্ষ্য একটাই যখন পৌঁছায় গেছে যে না, এই সরকারকে রেখে তাদের কাছে কোনো ধরনের দাবি দাওয়া পেশ করে কোনো লাভ হবে না। এমনকি আমাদের শহীদের পরিবারের পিতামাতা যারা আছেন, তারাও পর্যন্ত তাদের সন্তানদের মৃত্যুর জন্য এই সরকারের কাছে আর দাবি জানাচ্ছেন না। তারা সরাসরি বলছেন যে আমি এই সরকারের কাছে বিচার চাই না, তাই না, আল্লাহর কাছে বিচার দিচ্ছি। মানে সে এতটাই অসহায়, কারণ সে জানে যে এই সরকারকে দিয়ে কিছু হবে না। তো মানুষের তখন, সাধারণ মানুষের সকলেরই একটাই জায়গা হাজির হয়েছে, সেটা হচ্ছে আমাকে এই সরকারকে ফেলতে হবে, এই সরকারকে পতন করতে হবে। সো এইটাকে আমরা এখন চাইলেও, এগুলো তো সব ডকুমেন্টেড, তাই না? এই বিষয়গুলো তো এরকম না যে আমরা কেউ মনে মনে একটা জিনিস চিন্তা করছিলাম কিংবা কোথাও লিখছিলাম, এটা কেউ জানে না। আমরা ৩ জন জানি, আমরা ৫ জন জানি আমরা কেন সরকারটা ফেলেছি, আমরা সবাই কি জানতাম। এইটা তো আর সেই অ্যানালগ যুগের বিষয় না যে তখনও ৭১-এ যখন মুক্তিযুদ্ধ হয়েছে, খবর পৌঁছাতেই, যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় খবর পৌঁছাতেই তাদের হয়তো দিনের পর দিন, কোনো কোনো ক্ষেত্রে মাসের পর মাসও লেগেছে যে একটা বার্তা পৌঁছাইতে। আমরা যে এত সহজে মানে আমার এইগুলো খুব মানে কি বলবো, মানে আমি আসলে এগুলো নিতে পারি না। কখনো কখনো মনে হয় যে আমরা আজকে এই যে এমন একটা জামানায় বাস করছি, আমাদের হাতে টিপলেই আমরা একই সাথে কত তথ্য পাচ্ছি, আমরা কানেকশন ঘটাইতে পারছি। ইভেন সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, মোবাইল কল তো আর বন্ধ করে নাই, তাই না? ইভেন আমাদের যাতায়াত ব্যবস্থাগুলো এত স্ট্রং, আমরা চাইলে একটা জায়গা থেকে আর একটা জায়গায় কত দ্রুত চলে যেতে পারি, সংগঠিত হইতে পারি। আমরা ৭১-এ আমাদের দেশের অবস্থাটা কি ছিল, তো সেই বিষয়ে আমরা যখন কথা বলি, আমরা কি এই বিষয়গুলো একদমই একটু আমলের নেই? মানে এইগুলাকে বলে যে আপনি নিজে যে ডালে বসে আছেন, আপনি নিজে সেই ডালটা কাটতেছেন, এর মধ্যে কোনো ক্রেডিবিলিটি নাই। কিংবা আমি যে বিল্ডিংয়ের মধ্যে বসে আছি, আমি নিজে বসে বসে ওই বিল্ডিংয়ের আগে আমি ভিত্তিটা খুঁজতেছি, আমি আমি যে বিল্ডিংটার মধ্যে দাঁড়িয়ে আছি এখন, আমি ওই ভিত্তির ইটগুলো খসায় খসায় নিয়ে আসার চেষ্টা করতেছি। এটা কারা করতেছে? এটা কে করছে? যার এই বিল্ডিংটা পছন্দ না। এটা তো সহজ বিষয়। একটা হচ্ছে যে এখানে এই বিল্ডিংটা যেটা আমি বসে আছি এটা আমার পছন্দ না, ৭১-কে যারা এখনো মেনে নিতে পারে না, তারা এটার আমূলে ভিত্তিতে আঘাত করতে চায়। এইটা হচ্ছে সহজ। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আমরা যেহেতু আরেকটু আধুনিকতার একটা পর্যায়ে পৌঁছাইছি, আমরা এখন নিজেদেরকে সেই কূপমণ্ডুক চিন্তা করতে চাই না।
আমরাও পুরনো ফেলাসিক্যাল যে বিষয়গুলো, যে না আমাকে একটা জিনিস ভালো বলছে বলে সেটা সারা জীবন ভালো বলতে হবে, আমরা ওই জায়গায় থাকি না। আমরা কাঠামোর বাইরে গিয়ে চিন্তা করতে চাই, আমরা একটু বিশ্বজগতের সাথে মিলতে চাই। তো সেই রকম জায়গার এই যে তরুণ প্রজন্ম, তারা মূলত এই চিন্তাটাকে ধারণ করে। এখানে দুইটা বিষয় খুব ক্লিয়ারলি খেয়াল করতে হবে। তরুণ প্রজন্মের ধারণাটা হচ্ছে আমি প্রথাগত কোনো রকম চিন্তার মধ্যে আটকায় থাকবো না। আমাকে যেটা ভালো বলা হচ্ছে বলে বলে আমি প্রতিবারই দেখেছি আমার সাথে চিট করা হয়েছে, আমার সাথে প্রতারণা করা হয়েছে। সো আমার ভালোটা আমি এখন নিজে বুঝে নিতে চাই। এইটা হচ্ছে একটা ভালো চাওয়া, যেটার সাথে সমর্থন ছিল বাংলাদেশের আপামর, মানে ওই আগেও যেগুলো বলেছি আমরা, অধিকাংশ সকল মানুষের। কিন্তু এই আন্দোলনটার মধ্যেও এই চাওয়াটার সাথে আরেকটা জনগোষ্ঠী আছে, তারা চায় যে আমি যে ভিত্তির উপরে দাঁড় হয়েছি এই ৭১কেই অস্বীকার করতে হবে। এটা তো সরাসরি এখনো বলতে পারে না, সেই সাহসটা হলে তাহলে তাদের পরিচয়টা আরও খুব স্পষ্ট হয়। এই জন্য বিভিন্ন সাইডলাইন থেকে আমরা বলি যে হিটিং অ্যারাউন্ড দ্য বুশেস, মানে আমি আগে আমার ঝোপের আশেপাশে পিটাচ্ছি, আমি এর পরে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। সো এই হিটিং অ্যারাউন্ড দ্য বুশেস এইরকমই একটা নমুনা হয়তো এই যে আজকে মানে কোনো কারণ ছাড়াই মানে জাতীয় সঙ্গীতের প্রতি এটা চরম আকারে একটা জায়গা আমাদেরকে তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই আমি আবারও বলি যে আমরা এইটা একটা জাতীয় সঙ্গীত কি আসলে? এটা একটা গান, এটা কি শুধুমাত্র একটা গান? এবং আমরা আজকে যারা এত বেশি আধুনিক এবং এত সহজে মানে যুক্তি তো দেওয়া যায়, তাই না? অনেক রকম যুক্তি দেওয়া যায়। সেই যুক্তি দিয়ে আমরা সরাসরি বলে দিতে পারতেছি যে না এটা কি হিসেবে এটা আসলো, এখানে বাংলাদেশের নাম নাই, এখানে মানে আমাদের ভিতরে তো উত্তেজনা কাজ করতেছে না। তো আমাদের মুক্তিযোদ্ধারা যখন স্লোগান দিচ্ছে সরাসরি পাকিস্তানের বাইরে গিয়ে বাংলাদেশের জন্য জীবনটা, মানে যুদ্ধ করছে কেন? যুদ্ধ করছে কেন? দেশটার জন্য তো, এটা স্বাধীন রাষ্ট্রের জন্য তো, নাকি এটা নিয়ে কোনো ভ্রান্তি আছে? নাকি তারা অন্য কোনো কিছু করতে চাইছিল? এটা পূর্ব ভারত বানাইতে চাইছিল? ভারতের অংশীদার হওয়ার জন্য বানাইতে চাইছিল? কি মনে হয়? কথাবার্তা বললে খুব স্পষ্ট বলতে হবে। তা আমার কথা হচ্ছে যে এই জায়গাটা ওনারা যখন যুদ্ধ করছেন, ওনাদের মধ্যে সব থেকে বেশি পরিমাণে যেটাকে আবেগ তাড়িত করছে, আর এটাও তো মনে করার কোনো কারণ নাই যে ওনারা মানে আর কোনো গান টান শুনেন নাই বাংলাদেশে, কিংবা ওই সময় আর কোনো বুদ্ধিজীবী ছিলেন না, নতুন কোনো গান রচনা করতে পারেন না যে এমন একটা জিনিস যে আমরাই শুধুমাত্র এই জেনারেশন আমরা সব করতে পারি, আমরা কত কিছু বানাইতে পারি, তারা কিচ্ছু পারতেন না। হ্যাঁ, তো আমরা আমাদের মানে নিজেদের পূর্বজদেরকে মানে এত তুচ্ছতাচ্ছিল্য করি। মানে এটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা অনেক সময় যে গরিবের ঘরে জন্ম নিছি, এখন নিজে একটু পকেটে টাকা পয়সা হয়েছে, এখন নিজের বাপের পরিচয় দিতে লজ্জা পাই। আমার বাপ ছিলেন কৃষক, আমার বাপ রিক্সা চালাইতেন, এই পরিচয় দিতে আমরা লজ্জা পাই। ব্যাপারটা ওরকমই মনে হয় আমার কাছে মাঝে মাঝে, যে আমরা কিংবা এই যে এই জনগোষ্ঠীটা অনেকটা এরকম যে আমি এখন এত বেশি লজিক্যাল ফ্যালাসির মধ্যে আমি মুভ করতেছি যে পরিবারে আমার বৃদ্ধ পিতামাতা, তাদেরকে প্রয়োজন আমি বৃদ্ধাশ্রমে রেখে দিব। হ্যাঁ, ওনাদের জন্য ওখানে অনেক সুন্দর ব্যবস্থা আছে, আমাদের ঘরে তো অত বেশি ভালো আমরা টেক কেয়ার করতে পারি না, সো ওনাদেরকে একটু আধুনিক ব্যবস্থার মধ্যে আমরা নিয়ে রাখবো, তাই না? লজিক্যাল ফ্যালাসি তো এটার মধ্যে তো ভুল নাই। তা আমি কয়েকটা জিনিসকে স্পষ্ট করে বলতে চাই, ভাই দুনিয়ায় সব কিছু লজিক দিয়ে চলে না। আই এম সরি, আপনারা যারা সব কিছু লজিক দিয়ে চলেন আপনারা বন্ধু হিসেবে খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। কেন? কারণ আপনি নিজেই জানেন যে আপনি এখন যে লজিক নিয়ে কথা বলছেন, এই লজিকটা 2 দিন পরে বদলায় যাবে। আপনি এখন যে লজিক নিয়ে মানে যুক্তির বিষয় হচ্ছে এরকম, বিজ্ঞান যেরকম আবিষ্কার করে না, নিউটন যেটা আবিষ্কার করছে, ওইখানে কি আমরা দাঁড়ায় থাকতে পারছি? আমরা পারি নাই। এখন আমি যদি আইনস্টাইন যদি বলে যে না নিউটন কোনো বিজ্ঞানীই না, নিউটন তো কিছু বুঝেই না, এরকম বলছে কখনো? শুনছেন কোনো একজন বিজ্ঞানী কখনো তার পূর্বতন বিজ্ঞানীকে একদম খারিজ করে দিয়েছেন? কখনো দেন নাই। কারণ ওনারা জানেন যে আগের পূর্বজ ওনারা একটা পাটাতন বানাইতে দিছিলেন, উনি ওনার সময়কালে যে জ্ঞান, যে গবেষণা, যুক্তি, সর্বোচ্চ শিখরে যেখানে পৌঁছাইছিলেন, আমি তার উপরে উঠতেছি। কিন্তু উনি সেটা ফেলে দেন নাই, কখনো ফেলে দেন নাই। তাহলে ইতিহাসে যে বললাম যে আমরা ইতিহাসে কোথায় পৌঁছাইতে চাই, আমরা কোথায় পৌঁছাবো, মানে আমরা ফেলতে ফেলতে আমরা কোথায় যাইতে চাই। এখন আপনি আজকে যখন আরেকটা জিনিস আপনি আজকে দাঁড় করাবেন, কথার কথা আমি যুক্তির খাতিরে ধরে নিলাম যে আজকে আমাদের জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করাটা জরুরি, মানে এটা আধুনিকভাবে, কারণ আমাদেরও সমস্যা আছে যে আমরা এগুলোকে অনেক সময় যে ফিউশনগুলা কিংবা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল যে বিষয়গুলা, যে আমার নিজের যেরকম সতীনাথের গান শুনলে একটা সময় স্কুলে থাকতে আমার মনে হতো আমি অনেক সে কোন আমলে চলে গেছি, ওটার মধ্যে আমার অত ভালো লাগতো না, মানে কিন্তু গানের কথাগুলো অনেক সুন্দর ভালো লাগতো, কিন্তু আমার নিজের ফিলটা পাইতাম না। আমার ব্যান্ডের মিউজিক ভালো লাগতো,
আমাকে তখন নতুন করে যে ফিউশনগুলো আসা শুরু হচ্ছে এইগুলো টানতো। কিন্তু আমি যখন সেই মানুষই যখন দেখলাম যে আমাদের আগের গানগুলোর মধ্যে গানের কথাগুলো ডাইমেনশন ঠিক রেখে সুর ঠিক রেখে যে যে কাজগুলো ইদানিং হয়, ইদানিং আমাদের অনেক বড় বড় মিউজিশিয়ানরা যে কাজগুলো করেন, তো এই কাজগুলো তো হতে পারে। কিন্তু আমি যখনই বলছি যে আমাকে শুধুমাত্র ওই একই ঢোল কিংবা একই হারমোনিয়াম দিয়ে বাজিয়ে শুধু আমার জাতীয় সঙ্গীত গাইতে হবে, সেটা তো না। কিন্তু জাতীয় সঙ্গীতের এই যে আমার যে প্রত্যেকটা শব্দ এবং অর্থ, এই অর্থগুলো আমাদের ভিতরে চলে যায় না, এবং এটা আমাদেরকে মনে করায় দেয় এটা আমরা কোনো উগ্র জাতীয়তাবাদকে ধারণ করি না। মানে এই যে বাঙালি, যে আমি কোনো উগ্র জাতীয়তাবাদকে ধারণ করি না, আমি মাটি এবং মানুষের কথা বলি। আমার দেশ আমার মায়ের মতো আমার সঙ্গে কথা বলে, এবং এই ফিলটা আমি নিজের কাছে রাখতে চাই। আমি প্রকৃতির থেকে বিচ্ছিন্ন কোনো সন্তান না, আমি প্রকৃতিরই সন্তান, এবং আমি তার সাথে মিলেমিশে একাকার হয়ে আমার এই মানুষের জন্য আমি কাজ করতে চাই। এটার মধ্যে সংকটটা কোথায়? তো এই জায়গাটা হচ্ছে, এখন আমরা যদি বলি যে এই জায়গাটায়, যাই হোক, আমি আমার ব্যাখ্যাটা দেওয়ার দরকার নেই, কারণ মানে এটা জোর করে ভালো লাগানোর বিষয় না। কিন্তু আমার কথা হচ্ছে যেগুলো আমার ফয়সালা হওয়া বিষয়, আমার মূল যে বিষয়গুলা, যে এখন আমরা যদি আজকে সংখ্যাগরিষ্ঠতা ধরে নিলাম যে এখানে একটা ভোটাভুটি হইলো, আমরা ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, আবার কিছুদিন পরে মনে করার তো কোনো কারণ নাই যে এখন যে সংখ্যাগরিষ্ঠতা আপাত চোখে দেখা যাবে এরাই চূড়ান্ত, তাই না? যে হয়তো দেখা যেতে পারে 1 বছর 2 বছরের মধ্যে এটা উল্টায় গেছে, তখন আর একটা সংখ্যাগরিষ্ঠ আসছে, তারা এসে কি করবে, আবার এটাকে প্রতিস্থাপন করবে। এটা ফাইজলামি। আপনি রোজ আপনার নিজের ন্যাশনাল আইডেন্টিটিকে আপনি চ্যালেঞ্জের মুখে ফেলবেন, এটা কখনো হয়? তো আমি যে কারণে বলছি যে এইটাকে পার করার মতো এখনো, এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করার মতো এখনো জায়গা দাঁড় হয় নাই। আমরা দেউলিয়াপনার জায়গায় দাঁড় হয়েছি কোথায়? আমরা যুদ্ধটাও যে কারণে করছিলাম, আমরা যে ওই যে বললাম যে আমাদের একের পর এক যেসব আন্দোলনের কারণে আমরা যে 4 মূলনীতিটা পাইলাম, আমরা দেখছি যে বাংলাদেশের একটাও ঠিক মতো হয় নাই। এই যে 4টা মূলনীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, এর 4টার একটাই তো হয় নাই। তা আপনারা কেন, মানে আমাদের সংকট তো এখানে, আমাদের সংকটটাই হচ্ছে আমরা যে কারণে একটা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা সেইটার কোনোটাই আমরা এখনো পর্যন্ত মিট করতে পারি নাই। কেন মিট করতে পারি নাই? তার মূল জায়গাটাই ছিল আমাদের শাসনকেন্দ্রিক আমাদের ব্যবস্থাপনা। আমাদের এই যে শাসনকেন্দ্রিক ব্যবস্থাপনা এবং চিন্তার, যে বললাম যে একটা দল সব ক্রেডিবিলিটি তার নিজের কাছে নিতে চেয়েছে, চ্যালেঞ্জহীন, তাকে কেউ চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। আবার একটা পর্যায়ে এসে সে নিজেই কাউকে চ্যালেঞ্জ করতে দেয় নাই, সে সিস্টেমই রাখে নাই। তো এইরকম একটা জায়গা থেকেই তো আমরা আসলে জায়গাটা পৌঁছাই না। কিন্তু আমি যদি এখন একটু মানে জাতীয়তাবাদের জায়গাটা একটু বলি, যে জাতীয়তাবাদ বলতে কি বুঝি, জাতীয়তাবাদ কি জিনিস আসলে। আমরা যে সবাই এখন প্রত্যেকে মানে হঠাৎ করে আমরা আন্তর্জাতিকতাবাদ হওয়ার চেষ্টা করছি। আগে যদি বলি যে আমার নিজের ঘরে আমি একটা ইট আগে দেই নাই, আমি পরে আর কয়টা দালানা কয়টা তলা আমি উঠাইতে পারবো? আমার বেসিক কি, আমার ভিত্তিটা কি? জাতি আসছে কোত্থেকে, তাই না? জাতীয়তাবাদের তো আগে আমাকে বুঝতে হবে তাহলে জাতীয়তা কি, জাতীয়তার আগে শুরু, তাহলে জাতি কি, আর জাতি বুঝতে গেলে তাহলে আমার সম্প্রদায়, আমার গোষ্ঠী, একক মানুষ, তার একটা পরিবার, সেই পরিবার থেকে আস্তে আস্তে একটা সম্প্রদায়, পারিপার্শ্বিকতা, এবং এইভাবেই তো একটা সম্প্রদায় হয়েছে। এবং এই সম্প্রদায়গুলো তার নিকটস্থ একটা এরিয়াতে, একটা অঞ্চলে, সে তখন যখন অলমোস্ট একই রকম আচরণ, একই রকম কৃষ্টি, একই রকম কালচারকে সে ধারণ করছে, সে একই রকম ভাষায় কথা বলছে, এই বিষয়গুলোই তো জাতীয়তার মূল পরিচয়। যে একটা জাতি তো এইভাবেই তৈরি হয়, তাই না? একটা জাতির তো আসলে আর খুব মানে এরকম না যে আমি মানে নতুন করে একটা জাতির জন্ম নিল, আকাশ থেকে পড়লো, একটা জাতি তৈরি হয়ে গেল একদিনে, এটা তো না। জাতি তো একদিনে তৈরি হওয়ার বিষয় না। বাঙালি জাতিও কি একদিনে তৈরি হয়েছে? এটা কি ধরেন যে 1971 কিংবা 52-তে বাঙালি জাতির জন্ম? এইটাও তো যারা চিন্তা করে তারা আসলে ইতিহাসের পাঠ, বিশ্বের পাঠ, তারা আসলে এই বিষয়ে গভীরে পৌঁছায় না। এখন বাঙালি বলতে আপনার নিজের লজ্জা লাগতে পারে, সেটা আলাদা ব্যাপার। পশ্চিম পাকিস্তানিরা একসময় যেমন আমাদেরকে বাঙাল বলে তুচ্ছতাচ্ছিল্য করতো, টিটকিরি দিত, হ্যাঁ, পাঠান একটা বিশাল ভাব আছে, হ্যাঁ, এরকম একটা, কিংবা ওই যে আফগান তারা আসতেছে, একটা আলাদা একটা ভাব আছে। আমরা যেটা ওই যে আর্যরা এসে যখন প্রথম এই উপমহাদেশের যে ভাবটা আমাদেরকে বলা শুরু করলো, এটা তো অনার্য, এরা তো বাঙাল, এদের আমাদের গায়ের রং ভালো না, আমাদের ভাষা নাই, কারণ আমরা তো বহু মিশ্রণে, মানে এটা বুঝতে হবে না যে এটা একটা বদ্বীপ অঞ্চল, একটা বেসিন এরিয়া।
আমরা এইখানে নদী অধ্যুষিত, সমুদ্রের এক পাড়ে, এখানে আগে তো রাস্তাঘাট ছিল না, নদী অধ্যুষিত এরিয়াগুলোতেই তো বসতিগুলো গাড়া হচ্ছে। তো বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছে তারা এই জায়গাটা আসলে আস্তে আস্তে বসতি গাড়তে শুরু করছে। এবং তারপরে এক একটা জায়গা থেকে এসে যে বললাম যে আমাদের বাঙালির প্রথম পরিচয়টা বলে চর্যাপদ দিয়ে, মানে আমাদের একটা ভাষাগত যে মানে সংস্কৃতির জায়গা থেকে ওটা চেঞ্জ হয়ে এটার অপভ্রংশ রূপ থেকে আস্তে আস্তে চর্যাপদ, এরপরে আমরা আস্তে আস্তে মধ্যযুগের বাংলা, মানে মূলত কি এটা একটা ভাষাকেন্দ্রিক, আমাদের এই অঞ্চলের ভাষাকেন্দ্রিক একটা জাতীয়তা, এবং আমাদের সংস্কৃতিটাও তৈরি হয়েছে ওইভাবে। এবং এই সংস্কৃতির মধ্যে কি ছিল, এখানে ধর্ম সবসময় ছিল, ধর্ম তো আসলে ধর্মের বাইরে তো কিছু নাই, ধর্ম তো আছেই। ধর্মীয় পরিচয়ে আপনি আমাকে পৃথিবীতে একটা জনগোষ্ঠী দেখান, একটা জাতি দেখান যারা ধর্মীয় পরিচয়ে দাঁড় হয়ে আছে, আপনি দেখাইতে পারবেন না, আপনি কোথাও দেখাইতে পারবেন না যে ধর্মীয় পরিচয়ে যে এইটা যেগুলো যে বা যারাই ধর্মীয় পরিচয়ে, যেমন এটা আপনি বলতে পারেন যে ভারত তো হিন্দুত্ববাদ বলে, তো হিন্দু তো কোনো ধর্ম না, ওটা তো সিন্ধু নদের অধ্যুষিত এরিয়াতে যারা জনগোষ্ঠী তাদেরকে হিন্দু বলে। ওদের ধর্ম তো সনাতন ধর্ম। সনাতন ধর্মের বিভিন্ন ধারা উপধারা আছে, বিভিন্ন হাজার হাজার রকম, মানে এই যেগুলো চলে আসছে হাজার হাজার বছর ধরে, সেইগুলাকে ওরা হিন্দু বলছে হচ্ছে সিন্ধু অঞ্চলের, মানে সিন্ধু নদ তীরবর্তী যে জনগোষ্ঠী তাদেরকে ওরা হিন্দু বলছে। তা হিন্দুত্ববাদ একটা ধর্মীয় জাতীয়তাবাদ হয় কিভাবে? এটা তো হয় না। আপনি এই জায়গাটা ইভেন আপনি যদি আরবের কথাও চিন্তা করেন, ওটা আরবের জাতীয়তাবাদ, মুসলিম জাতীয়তাবাদ না। আপনি মুসলমানটাকে আপনি একটা জাতি হিসেবে কেমনে বানাচ্ছেন? মুসলমানকে আপনি কিভাবে একটা জাতি হিসেবে বানাচ্ছেন? আপনি যে মুসলমান বাংলাদেশে, সেই মুসলমান কি সুদানে, সেই মুসলমান কি ইরানে, সেই মুসলমান কি লিবিয়ায়, সেই মুসলমান কি সিরিয়ায়, সেই মুসলমান কি মিশরে? আপনারা যে নিজেদের ইচ্ছা মতো একটা কথা বললে তো হবে না, তাই না? যে এখন আপনারা ধরেন যে যার মন গড়া মতো এক একজন এক একটা জিনিস কথা বলবেন, এক একটা জিনিস চাপায় দিবেন জোর করে। বাংলাদেশে ধর্ম, এই অঞ্চলে, এই বাংলা অঞ্চলে ধর্ম কখনো আমাদের প্রতিবন্ধকতা ছিল না, কারণ আমাদের এই অঞ্চলে ইসলামটাকে নিয়ে আসছে সুফিরা, আমাদের আজকে অলি দরবেশরা, যারা ওই যে মহানবীর বিদায় হজের ভাষণের পরে সাহাবারা, যে 1 লক্ষর উপরে সাহাবারা যারা ছিলেন, আজকে আপনারা কখনো খোঁজ নিয়ে দেখেছেন মক্কা মদিনায় কতজন সাহাবার কবর আছে, মাজার আছে? কতজনের সন্ধান পান আপনারা? কেন নাই? ওনারা কোথায় গেছেন? ওনারা সারা পৃথিবীতে ছড়ায় পড়ছেন, কারণ মহানবীর ভাষণ ছিল ওইটা। তোমরা ছড়ায় পড়ো, এই বাণীগুলো পৌঁছে দাও। তখন তো আর ইন্টারনেট ফেসবুকের যুগ না যে উনি এখান থেকে ভাষণ দিয়ে দিলেন এরকম সবাই জানবে, তলে তলে চলে আসছে। তো ওনাদের সেই প্রিচিংটা, এবং এই অঞ্চলে সারা দুনিয়া ইসলাম এর তরবারি দিয়ে প্রতিষ্ঠিত হয় না, বিশেষ করে আমাদের অঞ্চলে তো নাই। আপনারা এই জায়গাগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতে পারে, এগুলো নিয়ে হয়তো আমরা বিস্তারিত কথা বলবো, কিন্তু আমি মূলত বলার চেষ্টা করছি আমাদের এই অঞ্চলে যারা সনাতন ধর্মেরও ছিলেন, আমাদের যারা মানে ইসলামটাকেও যারা নিয়ে আসছেন, এখানে খ্রিস্টানরা ছিল, আমাদের এইখানে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল, সবাই ছিল। তা আমরা তো সবাই মিলেমিশে একসাথেই ছিলাম। আমাদেরকে আজকে ধর্মীয় পরিচয়ে প্রথম পরিচিত হতে হচ্ছে কবে? মাত্র এইটা 1 থেকে 150 বছর হয়েছে, বেশি দিন তো না, মানে 1 থেকে 150 বছর। আপনাকে ইতিহাসটা ঘাটতে হবে তো, যে কবে থেকে ধর্মটা একটা আমাদের জাতিগত পরিচয়ের এগেনস্ট এসে দাঁড় হইল। তো এইটা যদি আমি বলি যে এইটা দাঁড় করাইলো কারা, হু আর দে, তারা কারা? তারা নির্দিষ্ট একটা জনগোষ্ঠী, এবং এই জনগোষ্ঠীটা আজকে আমাদের একটা মুখোমুখি একটা জায়গায় দাঁড় করাইছে। এবং আমরা যেহেতু ধর্মভীরু, এবং আমরা প্রত্যেকেই ওই যে বললাম যে আমরা আমাদের ঈশ্বর বলি, খোদা বলি, আল্লাহ বলি, ভগবান বলি, আমরা সাবমিটেড, আমরা সাবমিশনটা নিয়ে আছি। আমাদের এই ভূখণ্ডের মানুষ আমরা অনেক বেশি পরিমাণে প্রকৃতির সাথে নত, এবং যেহেতু প্রকৃতির সাথে আমরা মিশে আছি, ঠিক একই কারণে আমাদের মধ্যে ওই যে সুপার পাওয়ার, আমাদের শক্তি সর্বশক্তিমানের উপরে, সেটা আমাদের ভিতরে সবসময় আছে। আমরা প্রত্যেকের মতো করে এইখানে ধর্মগুলো পালন করে, এটা কোনোদিন সংকটটা হয় নাই। আমাদের এই জাতীয়তাবাদের সংকটে কোনোদিন পড়তে হয় নাই। আমাদের জন্য সবথেকে দুঃখজনক যে আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবীরা পর্যন্ত খেই হারায় ফেলছেন যে এখানে বাঙালি জাতীয়তাবাদের সাথে মুসলমানটাও জাগাইতে চাইছেন, যে বাঙালি মুসলমানের চরিত্র বুঝতে হবে। আরে ভাই, বাঙালি মুসলমান কি? আবার বাঙালি মুসলমান বলে কি চরিত্র হইতে পারে? কেউ টুপি মাথায় দেয়, গোল টুপি মাথায় দেয়, কেউ লম্বা টুপি মাথায় দেয়, কেউ টুপি মাথায় দেয় না, কেউ পাগড়ি মাথায় দেয়। তা আপনি মুসলমান বলতে কি মিন করবেন? আপনি কারটা নিবেন? আপনি কোনটা নিবেন? এখন আপনি কি আরবের কালচার নিবেন? আমি তো দেখছি যে ইসলাম বলতেছে এটা তো আরবের কালচার, আরবের মতো। সারা বিশ্বের প্রত্যেকটা জনগোষ্ঠীতে, প্রত্যেকটা সম্প্রদায়ে আল্লাহ তার রসুল প্রেরণ করছেন, প্রত্যেকটা সম্প্রদায় নিজস্ব ভাষায়। তো এই জায়গাটা বাঙালির মুসলমানের
মানে এটা রূপ এবং লেবাস তো কখনো ধর্মের কোনো পরিচয় না। এই জিনিসগুলো তো একটা গোষ্ঠী চাপাইছে। আমি বলতেছি যে এইখানে আপনারা আজকে যে ইসলামে মানে সাংঘর্ষিক ইসলামও যেটা হয়েছে মাত্র 40 বছর হয়েছে, এই যে আলবানির ফতোয়া ভিত্তিক একটা ইসলাম বাংলাদেশে চালু হয়েছে, ফতোয়া কেন্দ্রিক, যে কিছু হইলেই ফতোয়া দিতে হবে, অমক নাস্তিক মুরতাদ এইটা সেইটা, এবং এটার বাইরে এবং যে মব জাস্টিস, এই মব জাস্টিসের যে যাত্রাটা শুরু হইলো, যে আমরা নিজেরা বসে বসে একটা সালিশ করছি, আমরা বিচার দিয়ে দিলাম, এই আইনে ফাঁসি দিয়ে দিলাম কিংবা এই আইনে মৃত্যুদণ্ড দিলাম, এবং যেহেতু আমরা চিন্তা করছি এটা, তাও ওইটা দেওয়ার জন্য অনেক তরিকা পার করতে হয়। যেমন ফতোয়ার বইও যারা পড়ছেন তারা জানেন, কারোর মধ্যে যদি 100টার মধ্যে একটা মাত্র উপাদানও থাকে যে তার মধ্যে মুসলমান চরিত্রের কোনো রূপ আছে, আল্লাহকে বিশ্বাস করার মতো কোনো একটা রূপও আছে, তাকে নাস্তিক বলা যাবে না, তাকে মুরতাদ বলে ডিক্লারেশন দেওয়া যাবে না, সরাসরি বলা আছে। কারণ ফতোয়ার গ্রন্থগুলোর মধ্যেও তারা চেষ্টা করছেন শরিয়া আইনের মতো করে যে তারা ওইগুলো রাখার জন্য। কিন্তু মুশকিলটা হয় কখন, আপনি যখন এরকম একটা জিনিস চাপায় দিচ্ছেন, তখন হাটে মাঠে ঘাটে যে যার মতো করে, এই যে ইসলামের যে যার মতো করে মনে হচ্ছে, সে তার মতো করে মনে হচ্ছে যে আমি আল্লাহর কাজ করছি, আমি রসুলের কাজ করছি। এটা ভয়ঙ্কর, এটা খুব ভয়ঙ্কর। এই আলোচনাগুলো আমাদের হতে হবে, এবং এই আলোচনাগুলো না হওয়ার কারণেই আজকে বাংলাদেশের এই যে জাতীয়তাবাদের পরিচয়ের সংকটটা নিয়ে এখনো আমাদের আলোচনা করতে হয়, যে বাঙালি মুসলমান নাকি বাঙালি বাঙালি, চাকমা চাকমা, মারমা মারমা, ত্রিপুরা ত্রিপুরা, সাঁওতাল সাঁওতাল, তাদের জাতি আলাদা। কিন্তু আমরা যখন একটা দেশে বাস করছি, আমাদের পরিচয় সবার একটা দেশ। এই ভূখণ্ডে যারা আমরা আছি, আমাদের প্রত্যেকের দেশের জায়গা একটাই। এখন বাঙালি তার নিজের মতো করে কতদূর বিবর্তনে আগায় যাবে, সে কতটা অ্যাকোমোডেটিভ হবে কিনা, কারণ পৃথিবীতে সব জাতি তো এখনো টিকে নাই, তাই না? পৃথিবীতে সব জাতিগুলো তো এখনো টিকে নাই, তারা ওদিকে অনেক হারায় গেছেন। কেন হারায় গেছেন? যারা যে সংকীর্ণ জাতীয়তাবাদের একটা পেরিফেরির মধ্যে, একটা কাঠামোর মধ্যে আটকে গেছেন, যে আমি আর বাইরের কারোটা নিব না, আমি আর কোনো কিছু গ্রহণ করব না, আমি যেটা শুরুতে শুরু করছি ওই 1000 বছর আগে আমি ওইরকমই থাকবো। তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। তো এই জায়গাটায় প্রসঙ্গটা আসে যে আমি কিন্তু তাই বলে জাতীয়তাবাদের উপরে কি কোনো কিছু চাপায় দেওয়া যায়? কোনো কিছু জোর করে চাপায় দেওয়াটাকে তো জাতীয়তাবাদ বলে না। মানে সংস্কৃতি তো চাপায় দেওয়ার বিষয় না, সংস্কৃতি বিকশিত হয়। একটা ভূখণ্ডের মানুষ তার নিজের মতো করে, এই যে এই আন্দোলনটা যেরকম ছাত্র জনতার অভ্যুত্থানে, এখানে কেউ কি আগে থেকে বলে দিছিল যে তুমি এরকম গান বানবা, কিংবা ওই সময় গানটা গাবা, কিংবা ওই যে এক একটা গান জনপ্রিয় হয়েছে, ওনাদের কাছে যখন প্রত্যেকের মানে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি এটা কখন লিখলেন, তখন বলতেছে এটা ওই সময়ে যখন আমি দেখছি যে মুগ্ধ মারা যাচ্ছে, আবু সাইদকে গুলি করা হচ্ছে, আমি নিতে পারছি না, তখন বসে বসে একজন গান লিখে ফেলছে, এবং সেই গানটা মানে লক্ষ লক্ষ মিলিয়ন মানে আমাদের এই যে ভিউজের মধ্যে চলে গেছে, সবার ভিতরে স্পর্শ করছে। এইটাই তো বলে স্বতঃস্ফূর্ততার বিষয়। মানে এইটা তখন আমাদের সংস্কৃতির অংশ। ওই যে র্যাপ যে গানগুলো তৈরি হইলো, আওয়াজ ওঠা বাংলাদেশ, তোমরা মানে এই যে বিষয়, কিংবা আমরা যে বলি আমি দেশের গোলাম, আমি জাতির গোলাম, কি অদ্ভুত মানে এই যে শব্দগুলো বের হয়েছে, এইটাকে বলে হচ্ছে এটা কিন্তু আমাদের একেবারে আমার একটা আইডেন্টিটি সেট করে দিয়েছে। আমি দেশের গোলাম, আমি জাতির গোলাম, মানে আমি যে এই ভূখণ্ডের মানুষ, আমি কার জন্য আমি গোলামিটা করব, কার জন্য আমি দাঁড়াবো, আমার লড়াইটা কার জন্য, তো সেই জিনিসটা কিন্তু স্পষ্ট। তা আমার কাছে মনে হয় না যে আমাদের জাতীয়তাবাদে কোনো সংকট আছে। এইটা যারা মানে এখনো এই বিষয়গুলো নিয়ে খুব ক্লিয়ার না, ধারণাগুলো ক্লিয়ার না, যারা জাতি বলতে বাঙালি বলতেও তারা বুঝে না যে আসলে কি জিনিস। মানে আমাদেরকে যখন যে কেউ গালি দেয়, আমি আমেরিকান হইতে চাই, আমি ইউরোপিয়ান হইতে চাই, কিংবা আমি আর্য কেন হই নাই, এই যে বিষয়গুলো কাজ করে, এর এক ধরনের সংকীর্ণতা। মানে আমরা নিজের পরিচয়কে দ্বিতীয় যে বললাম, প্রথমেই বলছি যে কোনটা বোধ করি, সে সঙ্গে যে প্রাইডটাও আমরা নিতে পারি না আসলে, এইটা গেল একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে যে এখানে ধর্মকে মিলায় আপনি কোনোদিন জাতীয়তাবাদ বানাইতে পারবেন না। সরি, আপনি ধর্ম এবং লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এবং আরো সব থেকে মজার বিষয় হচ্ছে যে ধর্মে যখন বলা হচ্ছে ক্বালা হাযা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, তোমার মত তোমার, আমার পথ আমার। খেয়াল করছেন বিষয়গুলা? মানে এই জায়গাটা যে বললাম, আমি তো 3টাই কোরআনের আয়াত বললাম, এখন এখানে একটা হচ্ছে জবরদস্তি নাই, তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আর যদি কখনো তারপরেও যদি দেখা যাচ্ছে আমরা কথা বলে মিলতে পারছি না, ওকে, তোমার পথ আলাদা, আমার পথ আলাদা, কোনো সমস্যা নাই। তো আমাদেরকে জোর করে এখানে মানানোর, চাপানোর এই অধিকারটা আমাদেরকে কে দিয়েছে? এই চ্যালেঞ্জটা কি আমরা কখনো করতে পারছি? আমরা কি মানে কে কার জন্য, মানে এই জায়গাটা একটা বড় প্রবলেমও আছে। সেই আলোচনাটা তো আমরা পরে আরো আসবো। মানে আমাদের এই অঞ্চলের সুফি ধারার সঙ্গে যারা যুক্ত আছেন, তারাও হয়তো এই জায়গাটা আমরা তো আর মানে আরো অনেক বেশি পরিমাণেও বিকশিত হয় না মানুষের কাছে। কিন্তু আমি যে বলেছি বাউল ফকিরদের অঞ্চল, পীর আউলিয়াদের অঞ্চল,
মানে এই যে আজকে কত বড় উদ্ধত্ত দেখি, এই যে বাবা শাহজালাল, শাহপরান, ওনাদের মাজারকে ভেঙে গুড়ায় দেওয়ার স্পর্ধা দেখায়। বাংলায় যারা ইসলাম আনছে, বাংলায় যারা, যার বদৌলতে আপনি দাঁড়ায় কথা বলছেন আজকে, আপনি তাদেরকেই মানে অস্বীকার করে ফেলতে চান। খেয়াল করছেন? তাহলে কোন জনগোষ্ঠী মিলে যায় কিভাবে? এরা হচ্ছে ওই জনগোষ্ঠী যারা আজকে ওই যে বললাম যে আপনার শেকড়, আপনার ভিতকে উড়াই দিতে চায়। এবং এই জনগোষ্ঠী কি করে জানেন? তাও বলি আপনাদের সবার জন্য, এরাই করতে চায় যে যে কোরআন পাইছে মুহাম্মদের কাছ থেকে, মুহাম্মদকেও মানতে চায় না। এরা মুহাম্মদকে বাইপাস করে আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ ঘটাইতে চায়। খেয়াল করে দেখেন, এদের ওনারা যাদের ফিলোসফিকে ওন করে, আমি নাম ধরে ধরে বলবো পরবর্তী পর্যায়ে যখন ধর্ম নিয়ে আলোচনা করবো, কারণ বাংলাদেশের সামনে আগানোর সময় এই কথাগুলো জরুরিভাবে আনতে হবে সামনে, যে তখনও আমরা দেখব যে কিভাবে, মানে আমি যার কাছ থেকে পাইলাম, যার জবান থেকে পাইলাম, যাকে বলা হচ্ছে ওয়ামাইয়ান্তিকু আনিল হাওয়া, উনি বলেন নাই একটা কথা আপন প্রবৃত্তি হইতে, যে ওনার প্রত্যেকটা কথাই হইতেছে রবের কথা, আল্লাহর কথা, তো তাকে পর্যন্ত বলে দেওয়া হচ্ছে যে না, ওনাকে, ওনার মধ্যে কি কি ভুল ছিল সেইগুলো বের করে। কত বড় স্পর্ধা! তারা আবার ইসলামের কথা বলে, মোহাম্মদ ইসলামের কথা বলে। তো তুমি তোমার নিজের কথা বলো, তুমি বলো যে আল্লাহ আমার কাছে ওই পাঠাইছে, আমি ওই আল্লাহর কথা বলতেছি। তুমি বলতেছো মুহাম্মদের আল্লাহ, মুহাম্মদ ইসলাম নিয়ে কথা বলতেছো, তুমি মুহাম্মদকে অস্বীকার করো। তা বাংলাদেশের যদি বলি আমরা রাজনীতির প্রেক্ষাপটেও, যে আজকে আমি এই জন্য বলছি যে আমরা কিন্তু কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না রে ভাইয়া, যে মনে করার কোনো কারণ নেই যে আজকে যারা ভাবতেছেন যে আমি অনেক নতুন নতুন চিন্তা করতেছি, অনেক অনেক জিনিস, আপনাদের মানে অতীত পূর্বপুরুষ প্রত্যেকেরই এরকম, যে খুঁজলে পাওয়া যাবে। যে আমাদের ভাবার কোনো কারণ নেই যে আজকে আমি সব কিছু ভেঙে ফেলতেছি, সব কিছু নিয়ে প্রশ্ন করতেছি, আমি খুব মহান বিশাল কোনো কাজ করে ফেলছি, আমি খুবই ইউনিক একটা পজিশন থেকে। এটাও একটা ভুল জিনিস। আমাদের সব কিছু প্রকৃতি থেকেই পাওয়া, আমরা সব নকল করছি প্রকৃতি থেকে, আমরা প্রকৃতির বাইরে কিছু না। এখন এটা আমরা নিজেদেরকে অনেক মহৎভাবে বলা, এই যে আজকে দুনিয়া এত অশান্তি, মানুষ নিজেকে এত বেশি বিরাট মহত্তর একটা অবস্থানে চিন্তা করে বলে আজকে দুনিয়া মানে আমার সর্বোচ্চ, মানে আমি তোমার থেকে উত্তম, এই যে প্রবণতাটা, এইটা কিন্তু জাতীয়তাবাদের সংকট না, এইটা আমার ব্যক্তির সংকট। আমার ভিতরে ওই অনুভূতিটা আছে, ওই ধারণাটা আছে। আর ওই রকম মানুষের সংখ্যা যখন একটা জাতির মধ্যে, জনগোষ্ঠীতে বেশি থাকে, তার জাতীয়তাবাদটা উগ্রতার দিকেই ধাবিত হবে। জাতীয়তাবাদ কোনো সময় কারো উপরে চাপায় দেওয়া না। আমরা প্রত্যেকটা ব্যক্তি যেরকম যে সময়ে আমরা ওই রকম উগ্রতা, মানে আমি চিন্তা করব যে আমার চিন্তাটাই সবার থেকে ভালো, খুব ইউনিক হচ্ছে, আলাদা বলতেছি, এই চিন্তাগুলো যখন অনেক বেশি হইতে থাকবে, তখন আমাদের মধ্যে উগ্র জাতীয়তাবাদের সংখ্যাটাও বাড়বে। আজকে বাংলাদেশের যে আলোচনাটা শুরু হয়েছে যে আমরা কি জাতীয়তাবাদী জায়গায় থাকবো নাকি আন্তর্জাতিকতাবাদের দিকে যাব, আমি বলি যে আমি তো প্রাথমিকই পার করি নাই, আমি মাস্টার্সের থিসিস করার চিন্তা করছি কেমন। আন্তর্জাতিকতাবাদের অর্থ বুঝি আমরা। আমি আন্তর্জাতিকতাবাদ হইলাম মানে আমি হচ্ছে প্রকৃতি হয়ে গেলাম। আমার কাছে তখন কোনো বাউন্ডারি নাই, কোনো সীমানা নাই। আমি তখন কোনো রকম নির্দিষ্ট একটা কালচার, নির্দিষ্ট একটা জনগোষ্ঠী, নির্দিষ্ট ভাষা, নির্দিষ্ট তরিকা, কোনো ধর্ম, কোনো কিছুর মধ্যে আমাকে তখন আর আটকানো যাবে না। আমি তখন বিশ্ব মানবতার মানে টোটাল, এই যে বলি যে আমরা সমগ্র, একটা পাখি যেরকম উড়ে বেড়ায়, পাখি যেরকম গান গায়, একটা মানুষ তখন যেরকম গান গাবে, একটা মানুষ তখন যে ভাষায় কথা বলবে। এটা তো এত সহজ জিনিস না, এগুলো বলতে খুব মজা লাগে। মানে হঠাৎ করে মনে হয় যে আমি একটু ওই পর্যায়ে পৌঁছাইতে চাই। আমার প্রাথমিক পর্যায়ে হচ্ছে একটা ব্যক্তি মানুষের সাথে রাষ্ট্রের কখনো সম্পর্ক হয় নাই, স্থাপনই হয় নাই। আমার বাংলাদেশের ওই যে একদম প্রান্তিক পর্যায়ের যে কৃষক কিংবা একজন শ্রমিক কারখানার কিংবা একটা রিক্সাওয়ালা, সে কখনো টেরই পায় নাই যে তার বক্তব্যটা রাষ্ট্র গ্রহণ করে কি করে না, সে জানেই না, সে এই যে ওনারশিপটা ফিল করে নাই। তার সাথে একটা অ্যালিয়েনেশনের জায়গা তৈরি হয়েছে। আমাদের রাষ্ট্রটা তৈরিও করছে এই যে একটা মিডল ক্লাস বুদ্ধিজীবী শ্রেণীর জায়গা। ইভেন আমাদের সংস্কৃতিটাও কিন্তু আনফর্চুনেটলি এখনো পর্যন্ত, ওইটাও আমি বলতে চাই বেসিক জায়গায়, যে আমাদের সংস্কৃতি বলতেও আমরা যেটা মিন করি বাঙালি সংস্কৃতি, এটা মধ্যবিত্তের। এবং কোন মধ্যবিত্তের, এই যে ধরেন যে আমি সোনার বাংলাকে যেরকম রাখা, ওটা বললাম জাতীয় সঙ্গীত, ওটা রেসপেক্ট আমার সবার উপরে, কিন্তু রবীন্দ্রনাথ বলেই যে ওনার সব কিছু আমার কাছে অ্যাকসেপ্টেবল, ওনার সব কিছুকে আমার ওই রকম মাথায় তুলে নাচতে হবে, বিষয়টা তো সেরকম না। রবীন্দ্রনাথ নিজেই একজন মধ্যবিত্তের প্রতিনিধি, মধ্যবিত্তের প্রতিনিধি, উনি আমজনতার প্রতিনিধি না। আপনি যদি আমজনতার মাটিয়ে মানুষের কাছে যাইতে চান, আপনাকে লালনের কাছে যাইতে হবে, আপনাকে লালনের কাছে পৌঁছাইতে হবে, আমাদের বাউলদের কাছে পৌঁছাইতে হবে। কিন্তু এই যে লালন বলি, বাউল বলি, এদের উপরে সবথেকে প্রথম আঘাত করছে কারা? সব থেকে প্রথম আঘাত করছে কিন্তু এই যে বললাম মাত্র এই যে 50 বছর হয়েছে, 100 বছর হয়েছে, তারা প্রথম আঘাতটা শুরু করছে। কারণ তাদের প্রথম প্রতিবন্ধকতারা, তারা হচ্ছে এমন একটা সিঙ্গল লাইনে চিন্তা করতে চায়, সবাইকে পশুর খোয়ারের মতো ঢুকাইতে চায়, ওই লেফট রাইট করানোর মতো একটা ধর্মের একটা সিঙ্গুলার লাইনে নিতে চায়। এটা তো নিতে পারবেন না ভাইয়া,
এটা নিতে পারবেন না। কিন্তু ওইটার বাইরে যারা বৈচিত্র্যকে ধারণ করে, এই বাংলাকে ধারণ করে, তাদেরকে এখানে বয়কট করা হয়েছে। তাদেরকে অনেক কত বাউলকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, ঘর বাড়ি জ্বালায় দেওয়া হয়েছে শেখ বেদাতের নামে। তো এই জায়গাগুলোতে এই যে ফিনোমেনাগুলো যখন আসছে, আমরা সেটার কোনো মোকাবেলা করতে পারি নাই। আমরা ওটা মোকাবেলা করতে পারি নাই, কারণ এইখানে যারা বুদ্ধিজীবী শ্রেণীও ছিল তারাও একদম উন্নাসিক অবস্থায় পৌঁছাইছে। ধর্মকে চিন্তা করতেছে একটা কূপমণ্ডুক জিনিস, এই ধর্মের কাছে যাওয়া যাবে না, ওটা শুধুমাত্র নিরক্ষর অজ্ঞ মূর্খ যারা বুঝে না, এটা তাদের জন্য। এবং তারা নিজেরাই আজকে ওইরকম একটা পজিশনে দাঁড় হয়েছে। যে আমি দেখতেছিলাম ওই যে মাহফুজ আলম একটা কথা বলছেন যে 71-এ বুদ্ধিজীবীরা তখনও ফেল মারছে, মানে 2024-ও ফেল মারছে। আমি যদিও এটার সাথে দুইটার সাথে একমত না। 2024-এ ফেল মারছে এটা আমি শতভাগ একমত, 71-এ ফেল মারছে বিষয়টা তা না। 71-এ বুদ্ধিজীবীরা এটা ক্রিয়েট করছে, বুদ্ধিজীবীরাও এটা সৃষ্টি করছে, তারা এই জায়গাটা আগায় দিছে। তারা ওই জায়গাটা আগে যে বললাম যে এই যে চিন্তাগুলো যে আসছে, যে তখন ওই যে বিভিন্ন বিষয়গুলোতে, যে কারণেই তো যে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যা করতে হলো। মাহফুজ আলম, আপনি এটা কি বললেন? এটা আপনি কেন বলছেন আমি জানি না। আপনি এটা বুঝে বলছেন না বুঝে বলছেন, আমি সরি। তো এই জায়গাটা হচ্ছে কি যে আপনি মানে 71-এ বুদ্ধিজীবীরাই সব থেকে টার্গেটেড এবং তাদের বিরুদ্ধেই মানে কাজ করতে পারতেছে না বলে তাদেরকেই তো লাস্টে গিয়ে হত্যা করা হলো, যখন বুঝতেছে আমরা রাষ্ট্রটা রাখতে পারবো না। সো এই জনগোষ্ঠীকে আমরা কিল করে দিই যাতে এই বাংলাদেশ আর ফিরে দাঁড়াইতে না পারে। তো 71-এর যে বুদ্ধিজীবীদের অংশটা ছিলেন, তাদের মধ্যেও কিন্তু এই ঘ্রাণটা ছিল বইলা, ওই যে বলি যে তাদের দাবি দেওয়ার মধ্যে এই যে পাটের মূল্য ওই আমলে মানে 70 বছর 40 টাকা দিতে হবে, মানে সেই সময়ের জন্য কিন্তু স্পেসিফিক বলেই দেওয়া, উল্লেখ করে দেওয়া। খেয়াল করেন যে একটা ছাত্র আন্দোলন, জনতার অভ্যুত্থান, তারা সরাসরি এই দাবিগুলো কিভাবে তুলতে পারে। তো এই দাবিগুলো তার মানে আমাদের বুদ্ধিজীবীরাও যারা ছিলেন, অ্যান্ড বুদ্ধিজীবী বলতে আমি তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিংবা আপনার অনেক বড় সাংবাদিক, আমি তাদেরকে মিন করব না। যারা এই চিন্তা চেতনা করেন, মাহফুজ আলম আপনি নিজেই বুদ্ধিজীবী, আপনি অন্যদের দিকে বলবেন কেন? কারণ আপনি নিজে এখানে চিন্তা করতে পারেন। এই জামানার বুদ্ধিজীবী তো সেখানে। সো বুদ্ধিজীবিতার একটা মানে আমি এটাকে কোনো আইডেন্টিফিকেশন করে যে শুধুমাত্র এই লেয়ার পার হইলে উনি বুদ্ধিজীবী হবেন, বিষয়টাকে আমি সেভাবে ভাবতে নারাজ। তো আমি যে কারণে বারবার বলছি যে 71-এর সাথে 2024 মেলানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা যারা মিলাইতেছেন, এটা আমরা আবেগের জায়গা থেকে অনেক সময় বলে ফেলি, সেরকম 2024টা দাঁড় হয়ে আছে স্রেফ একটা সরকারের গোয়ার্তুমি এবং দীর্ঘদিন ধরে আমাদের যে শাসন ব্যবস্থায় আমাদের জনমানুষের প্রতিনিধিত্ব ছাড়া, এই যে লাস্ট সংসদেও 90% কোটিপতির উপরে, মানে যে এই যে বিষয়টা, মানে এটা আমাদের বড় লোকদের জায়গা রয়েছে, এটা বেসিক জায়গায় হাতটা দেন, মূলে হাত দেন। আমরা ওই কারণেই কিন্তু যে রিক্সাওয়ালারা এবার আসছে, তারাও জানে যে তারা কিন্তু আবার দেখতেছি যে এখন আবার যে আন্দোলন শুরু হয়েছে কিছু জায়গায় গার্মেন্টসের শ্রমিকদের মজুরি নিয়ে, এইগুলো নিয়ে আমি অনেক সময় বিভিন্ন উপদেষ্টার কাছ থেকে এমন মানে মেসেজ পাই, একটু বিভ্রান্ত হই। মানে এই বিভ্রান্তির জায়গাগুলো থেকে, কারণ তখনও বোঝা যায় যে আমাদের পাটা কখনোই মানে আমরা এখনো যারা এই মানে কি বলে এই যে একটা পরিকাঠামো তৈরি করার চেষ্টা করছে, তারাও শুধুমাত্র নির্দিষ্ট একটা গোষ্ঠী, যে শিক্ষিত সমাজ এবং সমাজের উপরতলার বুদ্ধিজীবীদের সাথে, যারা আসলে মাঠের সাথে কোনো রকম সম্পর্ক নাই, এইটাই জন্য কিছু দিতে পারবে না। ওটা আবার একটার জায়গা আর একটা চলে আসবে এবং ওই জায়গাটা ভ্যাকুয়ামটা হয়তো পূরণ করবে তারাই, যারা এই বাংলাদেশের অভ্যুদয়কে অস্বীকার করতে চেয়েছে। এইটা আমি সরাসরি বলতে পারি। ওই সিমটম কিন্তু দেখা যাচ্ছে। আপনারা সতর্ক থাকেন, আপনাদেরকে সতর্ক বার্তা দেওয়ার জন্যই এই কথাগুলো বলছি, এপিসোডগুলো বলছি। আপনাদের শত্রুতার কাতারে যেন কোনো সময় আমাদেরকে দাঁড় হইতে না হয়, কারণ এইগুলো বলার কোনো কারণ নাই যে বাংলাদেশের আগে পরে এতকাল যা হয়েছে সব ভুল, এর আগে পরে কেউ কোনো কিছুই বুঝতো না, কেউ কোনো কিছুই জানতো না। বিষয়টা সেরকম না, তাই না? যে কিন্তু এইখানে ওই যে বললাম যে এইখানে গত মানে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার এই যে দম্ভ এবং ছাত্র জনতার উপরে এই যে নির্বিচারে গুলিবর্ষণ এবং লুটপাট, এই যে সব থেকে বড় যে কথাটা বলে আজকে শেষ করি, সেটা হচ্ছে যে এই যে জায়গাটা শেখ হাসিনা হয়তো মনে করছিলেন উনি বাংলাদেশে আর একটা মাহাতির মোহাম্মদ হবেন, এবং অনেকেই সেটা ভাবতেছিলেন যে আর একজন মাহাতির মোহাম্মদ হবেন, মালয়েশিয়াকে যেরকম একটা জায়গায় 27 বছর ক্ষমতায় থেকে নিয়ে গেছিলেন, সেরকম একটা জায়গায় উনি বাংলাদেশকে পৌঁছায় দিবেন। তো উনার ওই গাইডলাইনের একটা জায়গা, এবং মাহাতিরও ঠিক একই কাজই করছেন, ওখানে কিন্তু কোনো ভিন্ন মত ছিল না। মাহাতির মোহাম্মদ কোনো বিরোধী পক্ষ রাখেন নাই, কিন্তু মাহাতির মোহাম্মদের সুবিধাটা কি ছিল, উনি নিজে ওই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, যে কারণে মাহাতির মোহাম্মদ বিদায় নেওয়ার পরেও একটা টার্ম পরে ওনাকে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব উনি পালন করছেন, জনগণ সেটাকে অস্বীকার করে নাই। কিন্তু আজকে বিগত প্রধানমন্ত্রী উনি নিজে সেই উন্নয়নের একটা রূপরেখা আমাদের দেখানোর পরেও এত বেশি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন যে তথ্যগুলো বের হচ্ছে। আর দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্রটা প্রকাশ হলে নিশ্চয়ই আরও অনেক জিনিসগুলো আরও ক্লিয়ার হবে যে কত ভয়ঙ্কর ছিল আমাদের এই জায়গাটা।
কিন্তু সেটা হচ্ছে যে মানুষজন প্রত্যাখ্যান করছে, ওইটা সবাই প্রত্যাখ্যান করছে। ইভেন আমি যদি বলি যে আওয়ামী লীগের 90% লোকজনই তার চুপ ছিল। আওয়ামী লীগ তো একটা ছোট সংগঠন, অনেক বড় সংগঠন। আপনি রাস্তায় কতজনকে দেখছেন যে আপনাদের ছাত্র জনতাকে প্রতিহত করার জন্য কত পার্সেন্ট টার্ম ছিল? তা আওয়ামী লীগের অধিকাংশ লোকজনই তো তখন লজ্জায় তারাও কথা বলতে পারতেছে না যে হোয়াট ইজ হ্যাপেনিং, কি হচ্ছে। আপনি এদের সবাইকেই আপনি এখনই শত্রুর কাতারে ফেলে দিবেন। আপনি এদের সবাইকে যদি শত্রুর কাতারে ফেলে দেন, আপনি দেশটা বানাবেন কার জন্য? ওই যারা কি বলবো যে এখন এই জায়গাটা ইজ ভেরি রিস্কি, উই আর প্লেইং এ রিস্কি গেম। এবং এইটা হলে যেটা হবে, এক একটা বিপ্লব আর একটা প্রতি বিপ্লবের জন্ম দিবে, এরপরে আর একটা আসবে, তারপরে আর একটা আসবে, চলতেই থাকবে। আমাদেরকে কোথাও না কোথাও স্ট্যান্ড করতে হবে, থিতিতে আগাইতে হবে। এবং আমাদের বর্তমানের যে কিছু উদীয়মান বুদ্ধিজীবী যারা আছেন তাদের কাছেও বিনয়ের সাথে বলতে চাই যে আপনারা যে অ্যানার্কিস্ট থিওরি নিয়েও একটা সরকার ভাঙার জন্য দ্যাট ওয়াজ এনাফ, বাট নট ফর বিল্ডিং আপ। এই জায়গাগুলোর মধ্যে আরেকটু সতর্ক হইতে হবে এবং খেয়াল করতে হবে যে আপনি যখন একই ধারসে সবই খারিজ করতেছেন, আপনি এখনো যেটা বানাচ্ছেন সেটাও খারিজ হবে, সেটাও খারিজ হবে। আমরা ওই রকম জায়গায় এখনো পৌঁছাই নাই। সো আমি যে কারণে বলতে চাই যে আমরা মূলগত কাঠামোর জায়গায় যে এই সরকারের যে যে বিষয়গুলো ছিল, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকবাদ, এগুলো নিয়ে আমাদের আরও কথা হবে। এটা এখনই শেষ হওয়ার মতো বিষয় না, কারণ এই ফয়সালাগুলো আমরা আসলে খুব সরলীকরণভাবে একটা দুইটা লাইন দিয়ে, কিছু একাডেমিক মানে সংজ্ঞা দিয়ে আমরা নির্ধারণ করতে চেয়েছি বলেই, এবং আমাদের আগে পরে রাজনৈতিক নেতৃবৃন্দ একটা জায়গার মধ্যে আটকায় গেছেন যে বাঙালি জাতীয়তাবাদ নাকি বাংলাদেশি জাতীয়তাবাদ। বিষয়গুলো তো একটা সরলীকরণও না। বিষয়গুলোর মানে আমি বলার চেষ্টা করছি ওইগুলো ছিল একটা রাজনৈতিক উদ্দেশ্যে। এবং আবারও বলি যে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করা হয়েছিল, যে আওয়ামী লীগ এখনও যে আওয়ামী লীগ 71-এ যে আওয়ামী লীগ জয়লাভ করেছিল 70-এর নির্বাচনে নিরঙ্কুশভাবে 288টা আসনে, এই যে বিএনপির যেটা জন্ম হইল, সেই বিএনপি আসছে কোত্থেকে? আকাশ থেকে? এরা কি নতুন করে যে রোহিঙ্গাদের মতো আগমন ঘটছে বাংলাদেশে? এরা কি বাংলাদেশে ছিল না? স্বাধীনতা যুদ্ধের সময় ছিল না এই লোকগুলা? অবশ্যই ছিল। এরা আওয়ামী লীগ থেকে বের হয়ে যাওয়া, এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট, আওয়ামী লীগের দুঃশাসন, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট থেকে এই দলটা জন্ম হয়েছে। তো সেই রকম ওই যে বললাম যে সেই আওয়ামী লীগে তো অলরেডি মানে 71-এর যে আওয়ামী লীগ, 70-এর যে আওয়ামী লীগ, সেটাতে অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট নাই। এখনো যে আওয়ামী লীগ রয়েছে এই যে 2024-এ, সেই আওয়ামী লীগও ইনট্যাক্ট থাকবে না, এইটাও আপনারা নিশ্চিত থাকতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা ঢালাওভাবে মানে আমরা ন্যায্যতরভাবে কথা বলি, আমরা এমনভাবে কথা বলি যেন দেশটা সামনের দিকে আগায়। আমরা ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছি, আবার এমন একটা জায়গায় নিয়ে আসছি যে বাংলাদেশের পূর্বে সব খারিজ করে দিব, এইটা যেন না হয়। তো আমি আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী আগামীকাল হয়তো আমরা আর একটা এপিসোড নিয়ে চলে আসবো। সবাইকে ধন্যবাদ।